বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা মার্বেল সিভিল ওয়ার কমিকের ফাইনাল পার্টটিকে এক্সপ্লেন করতে চলেছি। এই কমিকের আগের দুটো পার্টও আমাদের এই চ্যানেলের মধ্যেই রয়েছে। আপনারা যদি ওই দুটো ভিডিওকে না দেখে থাকেন তাহলে আপনারা ডিসক্রিপশনের মধ্যে দেওয়া লিঙ্ক থেকে এই কমিকের আগের কাহিনীকেও দেখতে পারেন। এর ফলে আপনারা অতি সহজেই এই ফাইনাল পার্টের কমিকের কাহিনীকে অতি সহজেই বুঝে যেতে পারবেন। আগের এপিসোডে আমরা দেখতে পেয়েছিলাম গভর্নমেন্ট রেজিস্ট্রেশন অ্যাক্টকে চালু করে দিয়েছে। এর ফলে যে সমস্ত সুপারহিরো গুলো রেজিস্ট্রেশন অ্যাক্টের মধ্যে সাইন করে দিয়েছিল, গভর্নমেন্ট ওই সমস্ত সুপারহিরো গুলোকে অর্ডার দিয়ে দেয় তারা যেন তাদেরকে জেলের মধ্যে ঢুকিয়ে দেয়। যে সমস্ত সুপারহিরো গুলো আসলে এই রেজিস্ট্রেশন অ্যাক্টের মধ্যে সাইন করেনি। এই অর্ডারকে পেয়ে যাওয়ার পর আয়রন ম্যান নিজের পুরো টিমকে নিয়ে ক্যাপ্টেন আমেরিকার টিমকে ধরার জন্য চলে আসে। এর ফলে এই দুটো টিমের মধ্যে খুবই ভয়ানক লড়াই হয়। কিন্তু তখনই ওই লড়াইয়ের মধ্যে থরের ক্লোন এসে যায়, যে ক্লোনকে মিস্টার ফ্যান্টাস্টিক, হ্যাংক পিং এবং টনি স্টার্কের সাহায্য নিয়ে বানাতে পেরেছিল। লড়াইয়ে আসার পরে থরের ক্লোন গোলাতকে মেরে দেয়। এরপরে ক্যাপ্টেন আমেরিকা এবং তার টিমের অনেক মেম্বারই ওই জায়গা থেকে তো পালাতে সফল হয়ে যায়, কিন্তু ক্যাপ্টেনের টিমের কয়েকজন মেম্বার ওই জায়গার মধ্যেই বন্দী হয়ে যায়। এরপরে তাদের সবাইকেই একটি সিক্রেট ফ্যাসিলিটির মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় এবং ওই সিক্রেট ফ্যাসিলিটি আসলে একটি নেগেটিভ জোন ছিল। এই লড়াইয়ের পর এই দুটো টিমের কিছু সুপারহিরো নিজেদের ডিসিশনের উপর সন্দেহ করতে শুরু করে। এই জন্য ক্যাপ্টেনের টিমের কিছু মেম্বার আয়রন ম্যানের টিমে চলে যায় এবং আয়রন ম্যানের টিমের কিছু মেম্বার যেমন সু স্ট্রম এবং জন স্ট্রমের মতো সুপারহিরো আয়রন ম্যানের টিমকে ছেড়ে ক্যাপ্টেন আমেরিকার টিমে পৌঁছে যায়। এবার আগের কাহিনী, ডার্ক টাওয়ারের মধ্যে ক্যাপ্টেন আমেরিকার টিমের কিছু মেম্বার চলে আসে। এরা আসলে ওই সমস্ত সুপারহিরো গুলো ছিল যারা লড়াইয়ের পর ক্যাপ্টেন আমেরিকার টিমকে ছেড়ে দিয়েছিল এবং এখন তারা টিম আয়রন ম্যানকে জয়েন করতে এসেছিল। এখানেই তাদের সবার সাথে হ্যাপি দেখা করে। সে বলতে থাকে, তোমাদের এই জায়গার মধ্যে স্বাগতম, তোমরা আসো তাড়াতাড়ি, আমি খুব তাড়াতাড়ি তোমাদের পেপার ওয়ার্ক গুলোকে কমপ্লিট করে দিই যাতেও তোমরা খুব তাড়াতাড়ি রেজিস্ট্রেশন অ্যাক্টের মধ্যে সাইন করতে পারো। অন্যদিকে আমরা অ্যাভেঞ্জার হেডকোয়ার্টারের মধ্যে দেখতে পাই স্পাইডারম্যান একটি দেয়ালকে ভেঙে আয়রন ম্যানের কাছে পৌঁছে গিয়েছে। ওখানে সে পৌঁছে গিয়ে আয়রন ম্যানকে বলতে থাকে, আমি এখন আর এই দৃশ্যকে দেখতে পারবো না, এই জন্য এখন আমি অ্যাভেঞ্জারের টিমকে ছেড়ে দিচ্ছি। আমাদের সুপারহিরো বন্ধুদেরকে নেগেটিভ জোনের মধ্যে বন্দি করে রাখা হয়েছে এবং আমাদের বন্ধু গোলাতকে থরের ক্লোন মেরে দিয়েছে। আমি এই দৃশ্যকে দেখার জন্য রেজিস্ট্রেশন অ্যাক্টের মধ্যে সাইন করিনি, এই জন্য আমি অ্যাভেঞ্জারের টিমকে ছেড়ে দিচ্ছি। এই কথাকে শোনার পর আয়রন ম্যান বলতে থাকে, যে ঘটনাটি গোলাতের সাথে হয়েছে তার জন্য আমিও খুব দুঃখিত, এমনকি আমি তোমাকে এটিরও বিশ্বাস দিতে পারি এরপর থেকে আর এমন ঘটনা কখনোই হবে না। এরপরে যদি তুমি কথা বলো বাকি সুপারহিরোদেরকে নেগেটিভ জোনের মধ্যে বন্দি করার, তাহলে তোমার কি মনে হয় একটি নর্মাল জেল তাদেরকে বন্দি করে রাখতে পারবে? আগে আয়রন ম্যান আরো বলতে থাকে, গভর্নমেন্ট এবং সিল একসাথে এসে সমস্ত সুপারহিরোদেরকেই ব্যান করতে চলেছিল, এই জন্য আমাদের কাছে কম্প্রোমাইজ কে করে ওই রেজিস্ট্রেশন অ্যাক্টের মধ্যে সাইন কে করা ছাড়া আর কোন রকম উপায় ছিল না। আমি আসলে সেই সমস্ত কাজগুলোকে করেছি যাতে সমস্ত সুপারহিরোরই সবকিছু ভালো হতে পারে। কিন্তু এই সমস্ত কথাগুলোকে শুনে স্পাইডারম্যান বলতে থাকে, সরে যাও আমার রাস্তা থেকে, আমি তোমার এই সমস্ত কথাগুলোকে শুনতে চাই না। তখনই আয়রন ম্যান বলতে থাকে, পাগল হয়ে যাও না পিটার, এখন এই সমস্ত জিনিসগুলো অতটাও সহজ নয়। তোমার কি মনে হয় তুমি এই জায়গা থেকে চলে গিয়ে আবার নিজের পুরোনো জীবনের লাইফস্টাইলকে ক্যারি করতে পারবে? এগুলো আর পসিবল নয় পিটার, এই জন্যই তুমি আমার কথাকে শোনো আর কোন রকম বোকামি করো না। এরপরে স্পাইডারম্যান আয়রন ম্যানকে খুবই শক্তিশালী একটি পাঞ্চ মারে। এর ফলে আয়রন ম্যান অনেকটাই দূরে গিয়ে পড়ে যায়। এরপরে তাদের দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। ওই দুটো সুপারহিরো লড়াইকে দেখে ওখানে শিল্ডের মেম্বাররা চলে আসে এবং তারা ওই জায়গার মধ্যে পৌঁছে গিয়ে স্পাইডারম্যানের উপর ফায়ারিং করতেও শুরু করে দেয়, কিন্তু স্পাইডারম্যান কোনোভাবে ওই জায়গা থেকে পালাতে সফল হয়ে যায়। এরপরে যখন এই খবরটিকে মারিয়া হিল জানতে পেরে যায়, তখনই তাদের কাছে থাকা সেই সমস্ত সুপার ভিলেন গুলোকে সে অ্যানাউন্সমেন্ট করে বলে দেয়, শিল্ডের আসলে তাদের মধ্যে থেকে কিছু মেম্বারের দরকার যে আসলে স্পাইডারম্যানকে ধরতে পারে। এই সমস্ত সুপার ভিলেন গুলোকে আমরা আগের পার্টের মধ্যেই দেখতে পেয়েছিলাম। এই সমস্ত সুপার ভিলেন গুলো দুনিয়ার সব থেকে ভয়ঙ্কর সুপার ভিলেন ছিল এবং এখনো পর্যন্ত এই সমস্ত সুপার ভিলেন গুলোকে সিল ধরে নিয়ে জেলের মধ্যে বন্দি করে রেখেছিল। কিন্তু অনেকজন সুপারহিরো রেজিস্ট্রেশন অ্যাক্টের বিরুদ্ধে চলে গিয়েছিল, এই জন্যই দেশের মধ্যে সুপারহিরোর অনেকটাই কমতি এসে যায়। এই জন্য বাড়তে থাকা ক্রাইমকে আটকানোর জন্য সিল এই সমস্ত সুপার ভিলেন গুলোকে একটি সুযোগ দিয়েছিল, হয় তারা জেলের মধ্যে এমন ভাবে পড়ে থাকুক অথবা শিল্ডের মেম্বার হয়ে ক্রাইমকে আটকানোর জন্য সিলকে সাহায্য করুক এবং এই কাজের জন্য সিল তাদেরকে টাকাও দিবে। এই জন্য সমস্ত সুপার ভিলেনরা এই কাজের জন্য
জন্য রাজিও হয়ে যায়। এই পরের সিনে আমরা স্পাইডারম্যানকে দেখতে পাই, যে একটি সিওভারের মধ্যে দিয়ে পালাচ্ছিল, কিন্তু তখনই ওই জায়গার মধ্যে খুবই বড় একটি ব্লাস্ট হয়ে যায়। এর ফলে স্পাইডারম্যান খুবই ইনজার্ড হয়ে যায়। এরপরে আমরা ওই জায়গার মধ্যে কিছু সুপার ভিলেনকে দেখতে পাই, যাদেরকে আসলে সিলডরা পাঠিয়েছিল, যারা ওখানে স্পাইডারম্যানকে ধরতে এসে যায়। তারা ওখানে স্পাইডারম্যানকে খুবই খারাপ ভাবে মারতে থাকে। এরপরেই তারা স্পাইডারম্যানের উপর একটি গ্যাস বোমকে মেরে তাকে প্রায় অজ্ঞানী করে দেয়। এরপরে সিলডের ডাইরেক্টর মারিয়া হিল ওই সমস্ত সুপার ভিলেন গুলোকে অর্ডার দেয় তারা যেন ওই জায়গার মধ্যে স্পাইডারম্যানকে নিয়েই ওয়েট করে, কারণ সিলডের বাকি সমস্ত এজেন্ট গুলো খুব তাড়াতাড়ি ওই জায়গার মধ্যে আসতে চলেছে। কিন্তু ওই জায়গার মধ্যে সিল্ড এজেন্টরা আসার আগে ওই সমস্ত সুপার ভিলেনদের উপর কেউ ফায়ারিং করতে শুরু করে দেয়, যার ফলে ওই সমস্ত সুপার ভিলেন গুলো ওই জায়গার মধ্যেই পড়ে যায়। এরপরে ওই অজানা লোকটি স্পাইডারম্যানকে তুলে নিয়ে ওই জায়গা থেকে চলে যায়। অন্যদিকে আমরা ইনভিজিবল ওম্যান এবং হিউম্যান টর্চকে দেখতে পাই, যারা কোনোভাবে লুকিয়ে লুকিয়ে একটি পাতলা গলির কাছে পৌঁছে যায় এবং ওখানে তারা একটি দরজার সাহায্যে তারা ক্যাপ্টেনের গোপন আড্ডার কাছেই পৌঁছে যায়। ওখানে এসে যাওয়ার পরেই ক্যাপ্টেন তাদেরকে স্বাগতম জানায়। এরপরে ক্যাপ্টেন নিজের পুরো টিমের সাথে ডিসকাস করতে থাকে যে নেগেটিভ জোনের মধ্যে থাকা তাদের সাথীদেরকে কেমন ভাবে বাঁচাতে হবে। ক্যাপ্টেন বলতে থাকে ক্লোক এবং টাইগারকে সিল্ডের মেম্বাররা ধরে নিয়েছে, এই জন্য তারা ওই জায়গার মধ্যে টেলিপোর্ট হয়ে যেতে পারবে না। এরপরে হাল্কলিং ক্যাপ্টেনকে বলতে থাকে সে এই বিষয়ের মধ্যে কিছু করতে পারবে, কিন্তু এখানে ক্যাপ্টেন বলতে থাকে সে হাল্কলিং এর জন্য খুবই বড় একটি কাজ রেখেছে এবং তাকে খুব তাড়াতাড়ি ওই কাজটিকে করতে হবে। এবং ওই কাজটি আসলে কি ছিল সেটিকে আমরা আগে গিয়ে জানতে পারি। ক্যাপ্টেনের টিমের সমস্ত মেম্বাররাই চিন্তা করতে থাকে ক্যাপ্টেন হাল্কলিং কে কোন কাজের জন্য পাঠাতে চলেছে, কারণ এখন তাদের জন্য সব থেকে জরুরি কাজ এটিই ছিল। তারা কোনোভাবে নিজেদের সাথীদেরকে এই নেগেটিভ জোন থেকে বাইরে বার করুক। ক্যাপ্টেনের টিমের সমস্ত মেম্বার এটিকে নিয়ে ডিসকাসই করছিল, তখনই ওই জায়গার মধ্যে পানিসার এসে যায়, যার হাতের মধ্যে আসলে স্পাইডারম্যান ছিল, সেটিও খুবই ইনজার্ড অবস্থার মধ্যে। ক্যাপ্টেন তাদেরকে দেখার পরেই খুব তাড়াতাড়ি নিজের মেডিকেল টিমকেই ডেকে নেয় এবং সে স্পাইডারম্যানের ট্রিটমেন্টকে শুরু করে দেয়। ক্যাপ্টেনের জিজ্ঞাসাতে পানিসার বলতে থাকে স্পাইডারম্যানের এমন খারাপ অবস্থাকে আয়রন ম্যান এবং তার টিমেরা করেছে। এই কথাকে শোনার পর আল্ট্রা গার্ল নিজের টিমকে বলতে থাকে আমার তো মনে হচ্ছিল স্পাইডারম্যান আসলে আয়রন ম্যানের টিমের সাথে রয়েছে, কিন্তু এই কথাকে শোনার পর পানিসার বলতে থাকে এখন স্পাইডারম্যান আমাদের সাথে রয়েছে। কিন্তু এই কথাকে শোনার পর ফ্যালকন বলতে থাকে তুমি আমাদের টিমে কখন এলে, যার উত্তরে পানিসার বলতে থাকে যখন থেকে আয়রন ম্যান নিজের টিমের মধ্যে ক্রিমিনালদেরকে অ্যাড করে নিয়েছে তখন থেকে আমি তোমাদের টিমে এসে গিয়েছি। আসলে পানিসার ক্রিমিনালদেরকে খুবই বেশি ঘৃণা করে, এই জন্যই যখনই সে কোনো ক্রিমিনালদেরকে দেখে নেয় তখনই সে তাকে পুরোপুরি ভাবেই মেরে দেয়। এর পরের সিনে আমরা আবার পানিসারকে দেখতে পাই, যে আসলে নেগেটিভ জোনের মধ্যে সিকিউরিটিকে চেক করতে গিয়েছিল। নেগেটিভ জোনের আসলে সিকিউরিটি কতটা বেশি পরিমাণে বাড়ানো হয়েছে। আসলে ওখানে পানিসারকে ক্যাপ্টেন আমেরিকা পাঠিয়েছিল, যে ওখানে গিয়ে সমস্ত ইনফরমেশনকেই ক্যাপ্টেনকে দিচ্ছিল। ক্যাপ্টেন ওই সমস্ত সিকিউরিটি গুলোকে দেখে বোঝার চেষ্টা করছিল নেগেটিভ জোনের মধ্যে কোন লেভেলের সিকিউরিটি রয়েছে, তাদের আসলে ওই জায়গার মধ্যে কতগুলো সুপারহিরো দরকার হবে যাতে তারা নেগেটিভ জোনের মধ্যে থাকা সাথীদেরকে বাঁচাতে পারে। এর পরের সিনে আমরা ইনভিজিবল ওমেনকে দেখতে পাই, যে অ্যাটলান্টের মধ্যে নেমরের সাথে দেখা করতে এসে যায়। ইনভিজিবল ওমেন নেমরকে সিভিল ওয়ার সম্বন্ধে সবকিছুই বলতে থাকে এবং সে তাকে রিকোয়েস্ট করে সে যেন ক্যাপ্টেন আমেরিকার টিমের মধ্যে এসে যায়। সুস্ট্রম এখানে নেমরকে বলতে থাকে ইউএস গভর্নমেন্ট সমস্ত সুপার ভিলেনকেই মুক্ত করে দিয়েছে এবং তারাই আসলে পাবলিকদের জন্য একটি বিপদ হয়ে দাঁড়িয়েছে, এবং যেই সমস্ত সুপার ভিলেন গুলো আসলে রেজিস্ট্রেশন অ্যাক্টের মধ্যে সাইন করেনি গভর্নমেন্ট তাদের সবাইকেই নেগেটিভ জোনের মধ্যে বন্দি করে রেখেছে। এই জন্যই ক্যাপ্টেনের টিমের সাহায্য লাগবে নেমরকে, যাতে তারা নেগেটিভ জোন থেকে নিজেদের সাথীদেরকে মুক্ত করতে পারে। কিন্তু নেমর সুস্ট্রমের একটি মাত্র কথাকে শোনেনি এবং সে সুস্ট্রমকে বলতে থাকে তার আসলে এই সমস্ত ব্যাপারে কোন রকমই ফারাক পড়ে না। কিন্তু সুস্ট্রম নেমরকে বলতে থাকে ক্যাপ্টেন আসলে তার পুরনো বন্ধু, এই জন্যই তার পুরনো বন্ধুর জন্য এই সাহায্যকে তো করাই উচিত। কিন্তু এরপরেও নেমর তাকে সাহায্য করবে না বলে দেয়। সে আসলে ক্যাপ্টেন আমেরিকার টিমের মধ্যে জয়েন হওয়ার প্রপোজালকেই ডিনাই করে দেয়। এর পরের সিনে আমরা ক্যাপ্টেন আমেরিকার টিমের মেম্বার গুলোকে তাদের একটি সিক্রেট বেসের মধ্যে দেখতে পাই, যেখানে ক্যাপ্টেন ফ্যালকনকে জিজ্ঞাসা করতে থাকে আমাদের টিমের মধ্যে কে কে রয়েছে। এরপরে ফ্যালকন ক্যাপ্টেনকে বলতে থাকে নেমর আমাদেরকে সাহায্য করবে না বলে দিয়েছে। অন্যদিকে উলভারিন এক্সম্যানের টিমকে নিয়েই এই লড়াই থেকে দূরে রয়েছে, এমনকি ডক্টর স্ট্রেঞ্জের কোন রকম খবরই নেই। কিন্তু হ্যাঁ, ব্ল্যাক প্যান্থার গোলাতের মৃত্যুর জন্য
খুবই দুঃখিত। এই জন্য সে আমাদেরকে প্রমিস করেছে যে সে এবং স্টর্ম আমাদের সাথে রয়েছে। এরপরে ক্যাপ্টেন নিজের টিমের সাথে পানিসারের ল্যাবের মধ্যে নেগেটিভ জোনের সমস্ত সিকিউরিটিকেই চেক করতে থাকে। এই জায়গার মধ্যে তাদের সবার সাথে স্পাইডারম্যানও বসেছিল। তাকে দেখার পর ক্যাপ্টেন স্পাইডারম্যানকে জিজ্ঞাসা করতে থাকে, আমি জানি এখন তোমার অবস্থা খুবই খারাপ, এই জন্য তুমি যদি চাও তাহলে তুমি এই পরিস্থিতি থেকে দূরে থাকতে পারো। কিন্তু ক্যাপ্টেনের কথাকে শোনার পর স্পাইডারম্যান বলতে থাকে, না ক্যাপ্টেন, আমি তোমার সাথে রয়েছি। আসতে থাকা কয়েক দিনের মধ্যে আমি যেই সমস্ত ভুলভাল কাজগুলোকে করেছি সেগুলোকে ঠিক করার এটাই সঠিক টাইম, এই জন্য আমি তোমার সাথে রয়েছি। এরপরে ক্যাপ্টেন টিমের একজন মেম্বার, যার নাম আসলে ডায়মন্ড ব্যাগ ছিল, সে কয়েকটি সুপার ভিলেনকে ওই জায়গার মধ্যে নিয়ে আসে। ওই সমস্ত সুপার ভিলেন গুলো ক্যাপ্টেনের কাছে এসে বলতে থাকে, গত কয়েকদিনের মধ্যে যে সমস্ত ঘটনাগুলো ঘটছে সেগুলোকে আসলে তারাও পছন্দ করছে না। এই জন্য এই সমস্ত ঘটনাগুলোকে আটকানোর জন্য তারা ক্যাপ্টেনের টিমকে সাহায্য করতে চায়। কিন্তু ওই দুটো ক্রিমিনালকে দেখার পরেই পানিসার তাদের দুজনের উপর গুলি চালিয়ে দেয়, যার ফলে তাদের দুজনের ওই জায়গার মধ্যেই মৃত্যু হয়ে যায়। কিন্তু এই দৃশ্যকে দেখার পর ক্যাপ্টেন খুবই রেগে যায় এবং সে পানিসারের মুখের উপর খুবই শক্তিশালী পাঞ্চ মারতে থাকে। মার খেতে খেতে পানিসার ক্যাপ্টেনকে বলতে থাকে, ক্যাপ্টেন, তারা আসলে খারাপ মানুষ ছিল, তারা আসলে চোর এবং খুনি ছিল। কিন্তু এই কথাকে শোনার পর ক্যাপ্টেন তাকে আরো মারতে থাকে। এরপরে ক্যাপ্টেন পানিসারকে দেওয়ালের মধ্যে সেট করে বলতে থাকে, আসো আমার সাথে লড়াই করো ভীতু মানুষ। কিন্তু পানিসার ক্যাপ্টেনকে বলতে থাকে, আমি কখনোই আপনার সাথে লড়াই করতে পারি না ক্যাপ্টেন, আমি কখনোই আপনার বিরুদ্ধে লড়াই করতে পারি না। এই কথাকে শোনার পর ক্যাপ্টেন থেমে যায়। এরপরে ক্যাপ্টেন নিজের টিমকে বলতে থাকে, আমি আসলে পাগল ছিলাম, যে আসলে এমন পাগলকে নিজের টিমের মধ্যে রেখেছিলাম, দূরে নিয়ে যাও একে আমার চোখের সামনে থেকে। এরপরে ক্যাপ্টেন নিজের পুরো টিমকে তৈরি করে নেগেটিভ জোনের মধ্যে নিজেদের সাথীদেরকে বাঁচানোর জন্য চলে যায়। ওখানে এসে তারা চিন্তা করতে থাকে তারা এবার নিজেদের সাথীদেরকে ওই জায়গা থেকে নিয়ে চলে যাবে। কিন্তু এই সময়ের মধ্যে স্পাইডারম্যান ক্যাপ্টেনকে বলতে থাকে, ক্যাপ্টেন, আমার স্পাইডার সেন্স গুলো খুবই জোরে বাজছে, এখানেতে অবশ্যই কিছু অদ্ভুত ঘটনা ঘটছে। তখনই আমরা দেখতে পাই আয়রন ম্যান নিজের টিমকে নিয়ে ওই জায়গার মধ্যে এসে গিয়েছে। ওখানে এসে আয়রন ম্যান ক্যাপ্টেনকে বলতে থাকে, সবশেষে তোমরা আমার জালের মধ্যে ফেঁসে গিয়েছ এবং দেখো আমাদেরকে, আমাদের টিম তোমার টিমের থেকে অনেক বড়, তোমাদের টিমের এক একজন মেম্বারের জন্য আমাদের টিমের মধ্যে 10 জন রয়েছে এবং তোমরা যদি চিন্তা করে থাকো তোমরা এই জায়গার মধ্যে আসলে কিভাবে, আমরা কেমন ভাবে জানলাম, তাহলে আমি তোমাদেরকে বলে দিই, আমাদের টিমের একজন মেম্বার তোমার টিমের মধ্যেই এক সপ্তাহ ধরে রয়েছে এবং সেই আসলে প্রত্যেকটি খবরকে আমাদের কাছে পাঠিয়েছে। এই কথাকে শোনার পর ক্যাপ্টেন আয়রন ম্যানকে বলতে থাকে, তুমি যদি টাইগারের সম্বন্ধে কথা বলে থাকো তাহলে আমি তার সম্বন্ধে আগে থেকেই জানতাম। এই কথাকে শোনার পর টাইগার অবাক হয়ে যায়। আগে ক্যাপ্টেন আয়রন ম্যানকে বলতে থাকে, তুমি একা নয়, যার টিমের মধ্যে স্পাই রয়েছে, একটি স্পাই আসলে আমাদের টিমের মধ্যেও রয়েছে। এই কথাকে শোনার পর আয়রন ম্যানও অবাক হয়ে যায় এবং সে বলতে থাকে, তুমি টাইগারের সম্বন্ধে কেমন ভাবে জানলে? কারণ এই ব্যাপারে তো শুধুমাত্র আমি, মিস্টার ফ্যান্টাস্টিক এবং হ্যাংক পিংই জানতাম। আয়রন ম্যানের এই কথাকে শোনার পর হ্যাংক পিং নিজের মাস্ককে খুলে নেয় এবং তখনই আমরা জানতে পারি ওই লোকটি আসলে হ্যাংক পিং নয়, বরং সে ছিল আসলে ক্যাপ্টেন আমেরিকার টিমের হাল্কলিং, যে ক্যাপ্টেনের কথাকে শুনে হ্যাংক পিং এর রূপকে নিয়ে নিয়েছিল এবং সে আসলে হ্যাংক পিং কে অজ্ঞান করে দিয়েছিল। হাল্কলিং কে দেখার পর মিস্টার ফ্যান্টাস্টিক খুবই চিন্তায় পড়ে যায়, কারণ সে বুঝতে পেরে যায় হ্যাংক পিং এর রূপকে নিয়ে এতদিন ধরে হাল্কলিং এখানে সমস্ত রহস্যকে জানতে পেরে গিয়েছে। এই জন্য সে এখন এখানের সমস্ত সিকিউরিটিকেও কন্ট্রোল করতে পারে। এরপরে হাল্কলিং ক্যাপ্টেনের টিমের সমস্ত মেম্বারগুলোকে নেগেটিভ জোন থেকে বাইরে মুক্ত করে নেয়। এরপরে নেগেটিভ জোনের মধ্যে থাকা সমস্ত সুপারহিরোগুলোই মুক্ত হয়ে যায়। এখন যতগুলো মেম্বার আয়রন ম্যানের টিমের মধ্যে ছিল ততগুলো মেম্বার ক্যাপ্টেনের টিমের মধ্যেও ছিল। এরপরে সমস্ত সুপারহিরো একে অপরের সামনে এসে যায়। এখানে শুরু হতে চলেছিল খুবই বড় একটি লড়াইয়ের। এখানে ক্যাপ্টেন জোরে বলে, অ্যাভেঞ্জার অ্যাসেম্বল। এরপরে দুটো টিমের মধ্যে খুবই ভয়ানক লড়াই শুরু হয়ে যায়। দুটো টিমই আসলে একে অপরের সাথে লড়াই করছিল, কিন্তু অন্যদিকে আমরা দেখতে পাই শিল্ডের কিছু এজেন্টরা ওই পুরো বিল্ডিং কে ব্লক করছিল যাতে কোনো সুপারহিরোই ওই জায়গা থেকে না পালাতে পারে। তখনই আমরা দেখতে পাই ব্ল্যাক প্যান্থার এবং স্পাইডারম্যান ওই সমস্ত এজেন্টদের উপরেই অ্যাটাক করে দিয়েছে এবং ওই বিল্ডিং কে খুলে রাখার চেষ্টা করতে থাকে।
তখনই তাদের উপর আয়রন ম্যান টিমের কিছু মেম্বার অ্যাটাক করে দেয়। কিন্তু ওই সময়ের মধ্যে আমরা দেখতে পাই শিল্ড হেলিক্যারিয়ারের মধ্যে শিল্ডের ডাইরেক্টর মারিয়া হিল নিজের কিছু এজেন্টকে অর্ডার দিয়ে দেয় তারা যেন পুরো নেগেটিভ জোনকেই বন্ধ করে দেয়, যাতে কেউই আসলে ওই নেগেটিভ জোন থেকে বাইরে না বেরোতে পারে। এরপরে ব্ল্যাক প্যান্থার এটিকে বুঝতে পেরে যায় ওই জায়গাকে আসলে ব্লক হওয়া থেকে আর কেউই আটকাতে পারবে না, এই জন্যই তারা ওই জায়গার মধ্যে ফাঁসতে চলেছে। এই কথাকে জানার পর ডাইগার ক্লককে বলতে থাকে তাকে এখানে নিজের টেলিপোর্টেশন পাওয়ারকে ব্যবহার করে এখানের মধ্যে থাকা সমস্ত সুপারহিরো গুলোকেই তাদেরকে বাইরে পার করতে হবে, কারণ তারা যদি এই কাজটিকে না করে তাহলে সমস্ত সুপারহিরোই এই জায়গার মধ্যে বন্দী হয়ে যাবে। ক্লক এখানে নিজের পুরো পাওয়ারকে লাগিয়ে দেয়, এর ফলে সমস্ত সুপারহিরো গুলোই ওই নেগেটিভ জোন থেকেই বাইরে এসে যায় এবং অনেকটা উঁচুতে থাকার জন্য তারা সবাই এক এক করে নিচের দিকে পড়তে থাকে। ক্যাপ্টেন নিজের সমস্ত উঠতে থাকা সুপারহিরোদেরকে অর্ডার দিয়ে দেয় যে তারা যেন নিজের সাথে নিজেদের আরেকটি সাথীদেরকেও ধরে নেয়, যাতে কেউ এই জায়গার মধ্যে অতটাও ইনজার্ড না হয়। এরপরে ওই জায়গার মধ্যে সুপারহিরোদের বৃষ্টি হয়ে যায়, যেই দৃশ্যকে দেখার পর ওখানে লোকেরা খুবই ভয় পেয়ে যায়। আয়রন ম্যান আশেপাশের সমস্ত অফিসারদেরকে অর্ডার দিয়ে দেয় তারা যেন তাড়াতাড়ি সমস্ত মানুষদেরকে ওই জায়গা থেকে মুক্ত করে দেয়, যাতে তাদের লড়াইয়ের জন্য সাধারণ পাবলিক ইনজার্ড না হয়। এরপরে ওই দুটো টিমের মধ্যে আবার লড়াই শুরু হয়ে যায় এবং পুলিশ ওই জায়গার মধ্যে এসে সমস্ত পাবলিকদেরকেই ওই লড়াই থেকে দূরে নিয়ে যেতে থাকে। লড়াই করার সময় আয়রন ম্যান নিজের টিমের কয়েকটি মেম্বারকে বলতে থাকে তারা যেন তাড়াতাড়ি গিয়ে ক্যাপ্টেনকে ধরে নেয়, কারণ ক্যাপ্টেনকে যদি একা ছেড়ে দেওয়া হয় তাহলে সে আসলে খুবই ভয়ঙ্কর হয়ে যায়। এরপরে আমরা কিছু সুপার ভিলেনকে দেখতে পাই যারা এক এক করে ক্যাপ্টেনের উপর অ্যাটাক করতে শুরু করে এবং ওই সমস্ত সুপার ভিলেন গুলো আসলে ক্যাপ্টেনকে খুবই খারাপ ভাবেই মারতে থাকে। তখনই আমরা দেখতে পাই পেছন দিক থেকে নেমোর নিজের কয়েকটি সোলজারদেরকে নিয়ে অ্যাটাক করে দিয়েছে এবং সে নিজের পুরনো বন্ধু ক্যাপ্টেন আমেরিকাকে সাহায্য করার জন্য ওই লড়াইয়ের মধ্যেই এসে যায়। নেমোরকে দেখার পর সি হাল্ক আয়রন ম্যানকে বলতে থাকে এখন এই লড়াইয়ের মধ্যে নেমোরও এসে গিয়েছে, এই জন্যই এখন আমাদের এই লড়াইকে জেতা ইম্পসিবল হয়ে যাবে। কিন্তু আয়রন ম্যান সি হাল্ককে বলতে থাকে চিন্তা করো না, আমরা এদেরকেও সামলিয়ে নেব। তখনই আমরা দেখতে পাই ওই জায়গার মধ্যে থরের ক্লোন এসে গিয়েছে এবং দুটো টিমের মধ্যে লড়াই কন্টিনিউ হতে থাকে। এরপরে আমরা দেখতে পাই আয়রন ম্যান এবং ক্যাপ্টেন আমেরিকা একে অপরের সামনে এসে যায়, কিন্তু আয়রন ম্যান কিছু করার আগেই ভিশন ওই জায়গার মধ্যে এসে যায় এবং সে আয়রন ম্যানের স্যুটের মধ্যে নিজের হাতকে ঢুকিয়ে সে আয়রন ম্যানের পুরো স্যুটকেই খারাপ করে দেয়। এরপরে ক্যাপ্টেন আয়রন ম্যানের উপর অ্যাটাক করে দেয় এবং তাকে নিচে ফেলিয়ে দেয়। আয়রন ম্যানকে দেখার পর থরের ক্লোন তাকে বাঁচানোর জন্য এসে যায়, কিন্তু তখনই হারকিউলিস তাকে থামিয়ে নেয়। এরপরে হারকিউলিস থরের হাত থেকে তার হাতুড়িকেও ছিনিয়ে নেয় এবং ওই হাতুড়িকেই ব্যবহার করে সে থরের মাথাকেও ফাটিয়ে দেয়, যার ফলে থরের ক্লোন পুরোভাবেই শেষ হয়ে যায়। এরপরে ক্যাপ্টেন আমেরিকা আয়রন ম্যানের উপর বারবার অ্যাটাক করতেই থাকে। এরপরে ক্যাপ্টেনের 2 থেকে 3টি অ্যাটাকের পরেই আয়রন ম্যানের হেলমেট ভেঙে যায়। আয়রন ম্যানের হেলমেট ভেঙে যাওয়ার পরেই ক্যাপ্টেন আমেরিকা থেমে যায়, কিন্তু এখানে আয়রন ম্যান ক্যাপ্টেনকে বলতে থাকে থেমে গেলে কেন ক্যাপ্টেন, আমাকে মারো এবং শেষ করে দাও এই লড়াইকে। ক্যাপ্টেন আয়রন ম্যানকে দেখেই চলছিল, তখনই কিছু পুলিশ অফিসার এবং কিছু মেডিকেল অফিসার ক্যাপ্টেন আমেরিকাকে ধরে নেয়। তাদেরকে দেখে ক্যাপ্টেন আমেরিকা রেগে বলতে থাকে ছেড়ে দাও আমাকে, আমি তোমাদেরকে ইনজার্ড করতে চাই না। কিন্তু তারা ক্যাপ্টেনের কথাকে শুনে বলতে থাকে আপনি তো আসলে এতটা সময় ধরে এই কাজটিকেই করে যাচ্ছেন। তাদের এই কথাকে শোনার পর ক্যাপ্টেন অবাক হয়ে যায়। এরপরে ক্যাপ্টেন নিজের চারিদিককে দেখতে থাকে, যেটিকে দেখে ক্যাপ্টেন বুঝতে পারে তাদের এই লড়াইয়ের জন্য আশেপাশের এখন সবকিছুই ধ্বংস হয়ে গিয়েছে। তখনই ক্যাপ্টেন আমেরিকার চোখ দিয়ে জল বাইরে পার হতে থাকে এবং তার হাত থেকে শিল্ডও পড়ে যায়। এরপরে ক্যাপ্টেন ফ্যালকনকে বলতে থাকে স্যাম, এরা আসলে সত্য কথা বলছে, আমরা আসলে তাদের জন্য লড়াই করছি না, বরং আমরা এমনি লড়াই করে চলছি। ক্যাপ্টেনের এই কথাকে শোনার পর জনি স্ট্রম বলতে থাকে ক্যাপ্টেন, আপনি এই সমস্ত কি বলছেন? আপনি যদি সারেন্ডার করে নেন তাহলে তারা আমাদের সবাইকেই জেলের মধ্যে বন্দি করে দিবে। আগে স্পাইডারম্যানও বলতে থাকে থেমে যাও ক্যাপ্টেন, আমরা এখন এই লড়াইকে জিততে চলেছি, আমরা তো এখন তাদেরকে মেরেই চলছি। কিন্তু ক্যাপ্টেন কাঁদতে কাঁদতে নিজের মাস্ককে খুলে নেয় এবং সে পুলিশের কাছে সারেন্ডার করে পুলিশের কাছ থেকে হাতকড়িকে পড়ার জন্য নিজের হাতকে আগিয়ে দেয়। ক্যাপ্টেন বলতে থাকে এরা আসলে ক্যাপ্টেনকে নয় বরং স্টিভ রজার্সকে গ্রেফতার করতে চলেছে। ফ্যালকন ক্যাপ্টেনকে থেমে যাওয়ার জন্য বলে এবং সে বলতে থাকে সে যেন এই কাজটিকে না করে, কিন্তু ক্যাপ্টেন নিজের পুরো টিমকেই অর্ডার দিয়ে দেয় তারা যেন এই লড়াই থেকে পিছিয়ে চলে যায় এবং এমন ভাবেই সিভিল
সিভিল ওয়ার এখানেই শেষ হয়। এরপরে ক্যাপ্টেনের টিমের প্রত্যেকটি মেম্বারকেই জেলের মধ্যে বন্দি করে দেওয়া হয় এবং টিম আয়রন ম্যান রেজিস্ট্রেশন অ্যাক্টের অনুসারে গভর্নমেন্টের অর্ডারেই কাজ করতে শুরু করে। টনি স্টার্ককে শিল্ডের ডাইরেক্টর বানিয়ে দেওয়া হয়। এর উপরে আয়রন ম্যান এবং মিস্টার ফ্যান্টাস্টিকের রিকোয়েস্টের জন্য ইউএস প্রেসিডেন্ট 12 জন সুপারহিরোকে জেল থেকে তাদেরকে মুক্ত করে দেওয়ার জন্য রাজি হয়ে যায়। এর ফলে জনি স্টর্ম, সু স্টর্ম এবং আরো কিছু সুপারহিরোদেরকে জেল থেকে মুক্ত করে দেওয়া হয়। এর উপরে ইউএস গভর্নমেন্ট ইউএস এর 50টি স্টেটের মধ্যে 50টি ভিন্ন ভিন্ন সুপারহিরো টিমকে বানিয়ে দেয়, যাতে সমস্ত স্টেটের ক্রাইমগুলোকেই কম করা যেতে পারে এবং এমনভাবেই শেষ হয়ে যায় সিভিল ওয়ার স্টোরি লাইন। এখানে যদি আপনারা চিন্তা করে থাকেন ক্যাপ্টেন আমেরিকা কেন এই লড়াই থেকে পিছিয়ে গিয়ে নিজেকে সারেন্ডার করে দিয়েছিল, তাহলে আমি আপনাদেরকে বলে দিই যে এই পুরো স্টোরি লাইনের মধ্যে সুপারহিরোর আইডেন্টিটি এবং কোন লড়াইকে জেতা নয়, বরং আমাদেরকে একটি পথ দেখানো। এই পুরো স্টোরি লাইনকে যদি আপনারা একটি সুপারহিরো হিসেবে দেখেন তাহলে আপনাদের সবার মনে হবে ক্যাপ্টেন আমেরিকা ঠিক পথে ছিল। কিন্তু আপনারা যদি একটি সাধারণ পাবলিকের হিসাবে ভাবেন যারা আসলে সুপারহিরো দুনিয়ার মধ্যে বসবাস করে, তাহলে আপনাদের সবার আয়রন ম্যানের পথ ঠিক এটিকে মনে হবে। ক্যাপ্টেন আমেরিকা আসলে এমন একটি সুপারহিরো যে আসলে সবসময় মানুষদের ভালো চায়। এই জন্যই তিনি যখন দেখতে পায় তাদের এই লড়াইয়ের জন্য পাবলিকদের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে, তখনই তিনি ওই লড়াই থেকে পিছনে চলে যায় এবং তিনি ওই জায়গার মধ্যেই সারেন্ডার করে নেয়। বন্ধুরা, এটাই ছিল মার্ভেল সিভিল ওয়ার কমিকের পুরো কাহিনী। বন্ধুরা, আজকের ভিডিওটা এতটা পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটি কমিকের স্টোরি লাইনকে নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই বন্ধুরা।